রাশিয়ার বেশ কয়েকটি অস্ত্র কারখানায় হামলার দাবি ইউক্রেনের। সুমি অঞ্চলে পুতিন বাহিনীর ক্ষেপণাস্ত্রের আঘাতে হতাহত কয়েকজন। মস্কোর বড় হামলা ঠেকাতে প্রস্তুত কিয়েভ। অবৈধ ঘোষণার একদিন পরে ট্রাম্পের পক্ষে রায়। বিশ্বব্যাপী মার্কিন শুল্ক আরোপ সাময়িকভাবে বহাল থাকবে জানালেন আদালত। স্থায়িত্ব নিয়ে সন্দেহ প্রকাশ বিশেষজ্ঞদের। এবং সমালোচনার মুখে হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বাতিলের সিদ্ধান্ত স্থগিত করল ট্রাম্প প্রশাসন। যুক্তরাজ্যে নতুন অভিবাসন নীতিমালা নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। রাশিয়ার মস্কো ও এর আশেপাশের এলাকার বেশ কয়েকটি অস্ত্র কারখানায় হামলা করার দাবি জানিয়েছে ইউক্রেন। এর মধ্যে বেশ কয়েকটি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার ইউক্রেনের সুমি অঞ্চলে রুশ ড্রোন হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। কিয়েভ জানায় সুমি সীমান্তে 50,000 সেনা মোতায়েন করেছে রাশিয়া। তবে মস্কোর বড় আকারের হামলা ঠেকাতে কিয়েভ প্রস্তুত বলেও জানানো হয়। বৃহস্পতিবার মস্কো ও আশপাশের অন্তত 3টি অস্ত্র কারখানায় ড্রোন হামলার দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় লক্ষ্য ছিল মাইক্রোচিপ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্র। তবে বেশ কিছু ড্রোন প্রতিহত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে একটি ড্রোন শহরের দক্ষিণাঞ্চলের একটি বাড়িতে আঘাত করলেও তেমন ক্ষতি হয়নি বলে জানানো হয়। একই দিন ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের সুমি অঞ্চলে রুশ ড্রোন হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। পাশাপাশি অঞ্চলটির কোস্তিয়ান তিনিপকা শহর ও দোনেৎস্কের জেলেনে পোল দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান ইউক্রেনের সুমি সীমান্তে 50,000 সেনা মোতায়েন করেছে রাশিয়া। তবে বড় আকারের আক্রমণ ঠেকাতে কিয়েভ প্রস্তুত বলেও জানান তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষোভ জানিয়ে বলেছেন প্রেসিডেন্ট পুতিন যুদ্ধবিরতির আলাপ এড়িয়ে যাচ্ছেন। তিনি হয়তো ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প। তবে এমনটা হলে ভিন্নভাবে প্রতিক্রিয়া জানানোর কথাও বলেন মার্কিন প্রেসিডেন্ট। জবাবে ক্রেমলিন জানায় রুশ নেতার কাছে জাতীয় স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যদিকে মস্কোর কাছে দ্রুত শান্তি আলোচনার খসড়া কাগজ চেয়েছে কিয়েভ। ইউক্রেনের তাৎক্ষণিক এ চাওয়াকে অগঠনমূলক বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি আরও জানান ইস্তাম্বুলে বৈঠকে অংশগ্রহণের বিষয়ে ইউক্রেন এখনও আনুষ্ঠানিকভাবে সম্মতি দেয়নি। কাকুলিয়া আখতার, সময় সংবাদ। আপিলের পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে বহাল থাকবে ট্রাম্প প্রশাসনের বিশ্বব্যাপী শুল্ক আরোপ। যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের রায়ে অবৈধ ঘোষণার একদিন পরই বৃহস্পতিবার এ ঘোষণা আসে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে শুল্ক নীতিতে তারা এক চুলও পিছু হটবে না। তবে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প প্রশাসন সাময়িকভাবে জিতলেও এর স্থায়িত্ব নিয়ে সন্দেহ আছে। 67%, that's tariff. 3 বিচারকের রায়ে বলা হয় জাতীয় জরুরি অবস্থা আইনের অপব্যবহার করে ট্রাম্প প্রায় সব দেশের ওপর শুল্ক আরোপ করেছেন, যা তার ক্ষমতার সীমা লঙ্ঘন করে। আদালত 10 দিনের সময় বেঁধে দিয়ে আমদানি শুল্ক কার্যকর স্থগিতের নির্দেশ দিয়েছিল হোয়াইট হাউসকে। কিন্তু এর একদিন পরেই আপিল করে ট্রাম্প প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক ব্যবস্থা পুনর্বহাল করে আপিল আদালত। যদিও আদালত জানান এই সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী নাও হতে পারে। হোয়াইট হাউসের উপদেষ্টা পিটার নাভারো সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দেন। প্রয়োজনে অন্য পথ খুঁজে নেয়ার কথা জানান। আদালতে এই লড়াইয়ে হোয়াইট হাউস জিতবে বলে মন্তব্য করেন প্রেস সচিব ক্যারোলাইন লেভিট। বিচারের নামে যেসব বিদ্রোহী বিচারক বাধা দিচ্ছেন তাদের মোকাবিলা করতে হবে বলেও জানান তিনি। মামলাটি করেছে যুক্তরাষ্ট্রের কিছু ব্যবসায়ী ও অঙ্গরাজ্য। তাদের দাবি ট্রাম্প প্রশাসনের এই শুল্ক নীতি দেশের অর্থনীতিকে আঘাত করেছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন আদালতের সাময়িক সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের জন্য তাৎক্ষণিক জয় হলেও এর স্থায়িত্ব নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। কাকুলিয়া আখতার, সময় সংবাদ। অবস্থান ব্যাখ্যা করার জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে 30 দিন সময় দিয়েছে ট্রাম্প প্রশাসন। আপাতত স্থগিত রয়েছে বিদেশি শিক্ষার্থী ভর্তি বাতিলের সিদ্ধান্ত। উচ্চ আদালতের শুনানির মুখে নিজেদের অবস্থান শিথিল করেছে হোয়াইট হাউস।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে পাঠানো যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নোটিশ অব ইন্টেন্টে জানানো হয় বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বাতিল করা হবে। 5 পৃষ্ঠার ওই নোটিশে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির অধিকার বাতিলের কারণ ব্যাখ্যা করা হয়। কিন্তু বৃহস্পতিবার আদালতে শুনানির আগে ট্রাম্প প্রশাসন জানায় তাৎক্ষণিক নয়, বরং নিজ অবস্থান ব্যাখ্যা করতে হার্ভার্ডকে দেয়া হচ্ছে 30 দিন সময়। এই নিষেধাজ্ঞা কার্যকরে আপাতত স্থগিতাদেশ দিয়েছেন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক অ্যালিসন বুরো। জানান স্থিতাবস্থা বজায় রাখতে হবে, অর্থাৎ হার্ভার্ড এখনই আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তিতে বাধা পাবে না। জানান ভিসা কার্যক্রমে যাতে কোনো পরিবর্তন না আসে, দুই পক্ষ মিলে এমন সমঝোতায় পৌঁছাতে হবে। বিচার প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করতে আমি আজ এখানে এসেছি। আমার সহপাঠীদের ভবিষ্যৎ নিয়ে আমি উদ্বিগ্ন। তাদের অনেকেই বিদেশ থেকে এসেছে। তাদের পড়াশোনা চালিয়ে যাওয়া কিংবা গ্রীষ্মের পরিকল্পনা সবকিছুই এখন ব্যাহত হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব ক্রিস্টি নোম গেল 22 মে ঘোষণা দেন হার্ভার্ডকে ছাত্র ভিসা প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হবে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন বিশ্ববিদ্যালয় পর্যাপ্তভাবে প্রশাসনের অনুরোধ মানেনি। রক্ষণশীলদের প্রতি পক্ষপাতিত্ব ও ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তোলা হয়, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে হার্ভার্ড। তাদের দাবি ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপ শিক্ষার্থীদের বাক স্বাধীনতা হরণ করছে। কাকলি আখতার, সময় সংবাদ। যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন অভিবাসন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে দেশটির সরকার। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। বিশেষজ্ঞরা বলছেন এতে প্রকৃত শিক্ষার্থীরা বাধার মুখে পড়বেন। আবার কেউ ব্রিটিশ সরকারের এই উদ্যোগকে সমর্থন জানাচ্ছেন। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। প্রতি বছরে বাংলাদেশ সহ নানা দেশের হাজার হাজার শিক্ষার্থী ছুটে আসেন যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার কিংবা এডিনবরার নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে। তবে সম্প্রতি যুক্তরাজ্য সরকারের প্রস্তাবিত নতুন অভিবাসন নীতিমালা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ ও সংশয়ের কালো মেঘ। যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ রাজস্ব আয় হচ্ছে, তেমনি তাদের সঙ্গে পরিবারের সদস্যদের আগমনও বাড়ছে। এতে চাপে পড়েছে দেশটির স্বাস্থ্য, বাসস্থান ও কর্মসংস্থান খাত। অভিবাসন ব্যবস্থায় চাপ কমানো ও দেশের অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় শিক্ষার্থী ভিসা নীতিতেও কিছু পরিবর্তন আনার পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। সবকিছুই বাড়ানো, তার সাথে হচ্ছে এখন 18 মাসের PSW, তো সবকিছু মিলে এটা অতটা অ্যাট্রাকটিভ লাগে না। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও ভর্তি সহায়ক প্রতিষ্ঠানগুলো বলছে নতুন নীতির কারণে সামগ্রিকভাবে শিক্ষার্থীদের সংখ্যা কমবে, একই সঙ্গে বাড়তে পারে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা খরচ। অন্যদিকে প্রকৃত শিক্ষার্থীদের তাদের শিক্ষা ও স্বপ্ন পূরণের সুযোগ থেকে যেন বঞ্চিত না হন সেই বিষয়কেও নজরে রাখার আহ্বান জানান তারা। স্টুডেন্টকে আনার ক্ষেত্রে আমরা এবং আমাদের ইউনিভার্সিটি পার্টনার যেভাবে পরিশ্রম করতেছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম, it will be a huge challenge for us to encourage international students to come to the UK university for their study. ইউনিভার্সিটিতে স্টুডেন্টদেরকে যেভাবে প্রিপেয়ার করা হয়, তারা প্রপার এডুকেশন করে ডিগ্রি নিয়ে যে স্টুডেন্টগুলো এখান থেকে বের হবে, আমি মনে করি তাদের মেন স্ট্রিম জবে ঢুকাটা তাদের জন্য অনেক ইজি। যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতিমালাকে কেন্দ্র করে উচ্চশিক্ষা প্রত্যাশীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। বিদেশি শিক্ষার্থীদের জন্য দিন দিন কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি। টিউশন ফি বৃদ্ধি, চাকরির শর্ত কঠিন, সবকিছু মিলিয়ে শিক্ষার্থীদের উপর বাড়ছে চাপ। একই সাথে হুমকিতে বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ভারসাম্য। একসময়ে শিক্ষার্থীদের জন্য পছন্দের শীর্ষে থাকা ব্রিটেন দিন দিন তার জোলও সারাচ্ছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। অপারেশন সিঁদুর নিয়ে এবার ভারতের প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত অভিযানের নাম অপারেশন সিঁদুর রাখায় মোদির সমালোচনা করে মমতা বলেন, এই নাম দেওয়া হয়েছিল রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই। সুব্রত আচার্য রিপোর্টে বিস্তারিত। স্থানীয় সময় বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে এক রাজনৈতিক সভায় বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ারে গ্যাস ব্যবস্থার সরকারি প্রকল্পের উদ্বোধনের পর রাজনৈতিক সভায় বক্তব্যে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন সিঁদুর নিয়েও কথা বলেন তিনি। এ সময় পশ্চিমবঙ্গ সরকারের নানা রকম দুর্নীতি নিয়ে অভিযোগ করে বলেন, বিভিন্ন সংকটে আচ্ছন্ন হয়ে পড়েছে রাজ্যটি। এর কারণে মানুষের আস্থাও হারাচ্ছেন মমতা। सभी दल के नेता आए, हमने साथ बैठकर चर्चा की, लेकिन टीएमसी को तो सिर्फ और सिर्फ 24 घंटा पॉलिटिक्स करना है और कुछ करना ही नहीं है।
মোদির এমন অভিযোগের পাল্টা জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরাসরি অপারেশন সিঁদুর নিয়ে মোদিকে আক্রমণ করে মমতা বলেন, অপারেশন সিঁদুর নামটি রাজনৈতিক ফয়দা হাসিলের জন্যই দেয়া হয়েছিল। অপারেশন সিন্দুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য। তাও আমি এটা নিয়ে কোনো মন্তব্যে এখনই যাব না। এটা নিয়ে আমার মন্তব্য করার হলে যারা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলে, বিরোধী দলে, বিজেপি বিরোধী দলে সমস্ত প্রতিনিধিরা দেশের হয়ে গলা ফাটাচ্ছেন বিদেশে, আর সেই সময় নির্বাচনী প্রচার হিসেবে রাজনীতির রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসছেন একজন প্রধানমন্ত্রী, এটা শোভা নয়, এটা সৌজন্য পাওয়া যায় না। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম সভা করার কথা ছিল সিকিমে, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাগডোগরা বিমানবন্দর থেকেই ভার্চুয়ালি সভা করেন তিনি। শুক্রবার বিহারে সভা করার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনীর একটি টহল বিমান বিধ্বস্ত হয়েছে, নিহত হয়েছেন 4 আরোহী। নৌবাহিনী জানায় বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে পোহাং শহরে একটি সামরিক ঘাঁটির কাছে 4 আরোহী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে দমকল বাহিনী। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিতে শুরু করেছেন কানাডা প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে উন্মুক্ত স্থানে পশু কোরবানির সুযোগ না থাকায় নিয়ম মেনে ফার্মে পছন্দের পশু দেখতে যাচ্ছেন অনেকে। কেউ কেউ অনলাইনে অর্ডার করছেন পছন্দের পশু। কানাডা থেকে আবু হানিফ শুভর রিপোর্টে বিস্তারিত। কানাডায় দেশের মতো গরুর হাট না থাকলেও টরন্টো, মন্ট্রিয়াল, ভ্যাঙ্কুভার, ক্যালগেরি, সাসকাটুন সহ বড় শহরের প্রবাসী বাংলাদেশিরা কুরবানির জন্য গরু ছাগলের ফার্মে ভিড় করতে শুরু করছেন। কেউ কেউ পরিবার সহ ফার্মে গিয়ে পশু পছন্দ করছেন। অনেকেই অনলাইনে অর্ডার দিয়েছেন পছন্দের পশু। পরিবারকে মিস করছি ঈদের সময়, অবশ্যই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কিন্তু প্রবাস জীবনেও তো বন্ধু বান্ধব আছে। আমরা চেষ্টা করি সবাই পরিবারের মতো ঈদটাকে উদযাপন করার জন্য। দেশে কুরবানি দেই, দেশে আমার যেহেতু পরিবার থাকে, পরিবারের সদস্যরা আছে, সবসময় আমার এই জন্যই এখান থেকে চয়েস থাকলেও আমি এখানে দেই না। অনেক ফার্মে পশু কেনা গেলেও কোরবানি করার সুযোগ নেই। এক্ষেত্রে ফার্ম থেকে পশু কিনে কোরবানির জন্য নির্ধারিত স্লটার হাউসে যেতে হয়। ফার্মগুলো মূল শহর থেকে বেশ দূরে হওয়ায় অনেকে মুসলিম মালিকানাধীন বিভিন্ন দোকানে কোরবানির অর্ডার করেন। ফার্মের একটি গরুর দাম 4000 কানাডিয়ান ডলারের মতো, যেটির ওজন 1000 থেকে 1200 পাউন্ড। ফার্মের একটি খাসি বা ভেড়ার দাম পড়ছে 600 থেকে 700 ডলার, যার ওজন 80 থেকে 100 পাউন্ড। এছাড়া দোকান থেকে একটি খাসি বা ভেড়ার দাম পড়ে 500 থেকে 600 ডলারের মতো। মাংস ভাগাভাগি ও বিলানোর সুযোগ না থাকায় অনেকে সমপরিমাণ অর্থ বিভিন্ন মুসলিম চ্যারিটিতে দান করেন। কেউ আবার গরিবদের বিলিয়ে দিতে দেশে আত্মীয় স্বজনের কাছে পাঠিয়ে দেন। আমরা প্রত্যেক বছরই কোরবানি নেই, বিশেষ করে বাঙালি কিছু বিদেশি লোকও থাকে। 30-35টা গরু প্রতি বছরই হয় এখন বর্তমানে। আমাদের ফার্মে অনেক লোক দেখতে চায় না, কারণ ওইখানে কোনো ওদের ডাক্তারের কোনো ব্যবস্থা নাই। কানাডায় পশু কুরবানির পর মাংস সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। নিয়ম অনুযায়ী জবাই করা পশু কয়েকদিন হিমাগারে ঝুলিয়ে রাখতে হয়, তাই মাংস পেতে 2 থেকে 5 দিন লেগে যায়। বাংলাদেশে ঈদ মানে হাটের গরু, আত্মীয়দের ভিড় আর উৎসবের উচ্ছ্বাস। প্রবাসে এই পরিবেশটা না থাকলেও ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের প্রবাসীরা। সবার লক্ষ্য একটাই, প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। আবু হানিফ শুভ, সময় সংবাদ, কানাডা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা আয়োজিত এই উৎসবে যোগ দিচ্ছেন বাংলাদেশ, ভারত সহ এশিয়ার অন্তত 15টি দেশের প্রতিনিধিরা। আয়োজনের মিডিয়া পার্টনার সময় সংবাদ। ফ্লোরিডা থেকে জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব। বাংলাদেশিদের আয়োজনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আয়োজন এশিয়ান এক্সপো ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো। প্রতি বছরের মতো এবারও এই আয়োজন হচ্ছে সূর্যস্নাত রৌদ্রোজ্জ্বল অঙ্গরাজ্য হিসেবে পরিচিত ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ডে। 31শে মে থেকে 1 জুন 2 দিনব্যাপী এই উৎসবের আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ। যোগসূত্র বন্ধন স্থাপন করার উদ্দেশ্যে আমরা
এই বিশাল আয়োজনটা প্রতি বছরে করে থাকে। জুন 1 নর্থ আমেরিকার সবচেয়ে বিগেস্ট ফেয়ার আমরা করতে যাচ্ছি। আয়োজকরা জানান বাংলাদেশ, ভারত সহ বিশ্বের অন্তত 15টি দেশের প্রতিনিধিরা মেলায় অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মোনালি ঠাকুর ও বাংলাদেশের প্রীতম হাসান এবং মুজা। সারা আমেরিকার মধ্যে একটা বৃহৎ আয়োজকরা জানান মেলার সব প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। তাদের আশা 29তম এশিয়ান এক্সপো ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শোতে 2 দিনে 20,000-এরও বেশি মানুষের সমাগম ঘটবে। প্রতিবারের মতো এবারও আয়োজনের মিডিয়া পার্টনার সময় সংবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়েস্ট পাম বিচ, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাশিয়ার বেশ কয়েকটি অস্ত্র কারখানায় হামলার দাবি ইউক্রেনের। সুমি অঞ্চলে পুতিন বাহিনীর ক্ষেপণাস্ত্রের আঘাতে হতাহত কয়েকজন। মস্কোর বড় হামলা ঠেকাতে প্রস্তুত কিয়েভ। এবং সমালোচনার মুখে হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বাতিলের সিদ্ধান্ত স্থগিত করল ট্রাম্প প্রশাসন। যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতিমালা নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়।